আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুবারক হুসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়, মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে একটা ক্লাস পরিচালনা করব। আজকে ক্লাসের জন্য যে টপিক্সটা নির্ধারণ করছি সেটা হচ্ছে আবুল আব্বাস আবু জাফর আল মনসুর, অর্থাৎ আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুরের কৃতিত্ব আলোচনা করব। অর্থাৎ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আবু জাফর আল মনসুর যে কৃতিত্বগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধের মাধ্যমে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে আবুল আব্বাসের সাফা আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। 750 খ্রিস্টাব্দ থেকে 54 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 4 বছর তিনি আব্বাসীয় খিলাফতের খলিফার দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্বেই তার ভাই আবু জাফরকে তার পরবর্তী খিলাফতের খলিফা মনোনয়ন করেছেন। 754 খ্রিস্টাব্দে আবুল আব্বাসের সাফা যখন মৃত্যুবরণ করেন তখন আবু জাফর আল মনসুর মক্কা অবস্থান করছিলেন। আবু জাফর আল মনসুর তার ভাই আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা। আবুল আব্বাসের সাফার মৃত্যুর সংবাদ শুনে তিনি দ্রুত কুফায় ফিরে আসেন এবং মনসুর, যার অর্থ হচ্ছে বিজয়ী, উপাধি ধারণ করে তিনি আব্বাসীয় খিলাফতের খলিফার দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ 21 বছর আব্বাসীয় খিলাফতের খলিফার দায়িত্ব পালনকালে সাম্রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং স্থায়িত্বের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাম্রাজ্যের সকল বিদ্রোহকে দমন করে সাম্রাজ্য বিস্তার করেন এবং আব্বাসীয় সাম্রাজ্যকে একটা শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন, যার কারণে ঐতিহাসিকগণ আবু জাফর আল মনসুরকে আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে উপাধি দিয়েছিলেন, তাকে চিহ্নিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব কোন কোন কারণগুলোর কারণে, কোন কোন কৃতিত্বের কারণে আবু জাফর আল মনসুরকে ঐতিহাসিকগণ আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আবু জাফর আল মনসুর তার এই স্বীকৃতিটা অর্জন করতে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে সাম্রাজ্যের বিদ্রোহ দমন এবং শাসন ব্যবস্থাটাকে একটা সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করা। আবু জাফর আল মনসুর সিংহাসনে আরোহণ করেই জাবের যুদ্ধের বিজেতা আবু জাফর আল মনসুরের চাচা আবদুল্লাহ বিন আলীর রোষানলে পড়েন, অর্থাৎ তার বিরোধিতার সম্মুখীন হন। আবু জাফর আল মনসুর তিনি আবু মুসলিম খোরাসিনীকে জাবের যুদ্ধের অন্যতম সংগঠক এবং যোদ্ধা আবু মুসলিম খোরাসানি, এই আবু মুসলিম খোরাসানিকে পাঠিয়ে আবু জাফর আল মনসুর তার চাচা আবদুল্লাহ বিন আলীকে, যাকে আমরা পরবর্তী শুধু আবদুল্লাহ হিসেবেই জানব, আবদুল্লাহকে নাসিবিনের যুদ্ধে পরাজিত এবং নিহত করেন। খলিফা আবু জাফর আল মনসুর নাসিবিনের যুদ্ধে পরাজিত এবং বন্দী করেন, নিহত করেন না, বন্দী করেন। বন্দী করে তাকে রাজদরবারে নিয়ে আসেন। রাজদরবারে আসার পরে তার 7 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়। তার কারাজীবনের শেষের দিক দিয়ে আবদুল্লাহ বিন আলীকে লবণের তৈরি একটা প্রাসাদে
তাকে বন্দি করে রাখেন। হঠাৎ এক ঝড়ে এই প্রাসাদটা ভেঙে যায় এবং সেই লবণের তৈরি প্রাসাদের মধ্যে এই প্রাসাদের ধ্বংসস্তূপে আবদুল্লাহ বিন আলী নিহত হন। ফলে আবু জাফর আল মনসুর তার বড় প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ বিন আলীর বিরোধিতা থেকে নিষ্কৃতি পায়। চতুর খলিফা আবু জাফর আল মনসুর আবু মুসলিম খোরাসানিকেও তার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা হুমকি মনে করেন, যার কারণ হচ্ছে আবু মুসলিম খোরাসানির জনপ্রিয়তা এত চরম আকারে পৌঁছেছিল, সাম্রাজ্যের কোনো কোনো ক্ষেত্রে খলিফার চেয়েও আবু মুসলিমের গুরুত্বটা বেড়ে যাচ্ছে, যার কারণে খলিফা আবু জাফর আল মনসুর আবু মুসলিম খোরাসানিকে সম্মুখ যুদ্ধে পরাজিত করতে পারবে না ভেবে তিনি আবু মুসলিম খোরাসানিকে রাজদরবারে নিমন্ত্রণ করেন। আবু মুসলিম খোরাসানি রাজদরবারে আসলে তাকে এখানে নৃশংসভাবে হত্যা করা হয়। এই আবু মুসলিম খোরাসানির হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য 775 খ্রিস্টাব্দে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদের নেতৃত্বে সম্প্রদায়ের নেতা সানবাদের নেতৃত্বে পারসিকরা আবু মুসলিম খোরাসানির নৃশংস হত্যার একটা প্রতিবাদ করেন এবং তারা আবু জাফর আল মনসুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আবু জাফর আল মনসুর এই খোরাসানিদের এই বিশাল বাহিনীকে দমন করার জন্য তিনি নিজে আরেকটা বিশাল বাহিনী গঠন করে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদকে পরাজিত এবং নিহত করার মধ্য দিয়ে তিনি তার আরেকটা প্রতিদ্বন্দ্বী গ্রুপকে দমন করতে সক্ষম হন। পরবর্তীতে আবু জাফর আল মনসুর আর অনেকগুলো বিদ্রোহ দমন করেন এবং সফলতা লাভ করেন, যার মধ্যে অন্যতম হচ্ছে 758 খ্রিস্টাব্দে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন, 759 খ্রিস্টাব্দে খোরাসানের বিদ্রোহ দমন। খলিফা আবু জাফর আল মনসুর এই বিদ্রোহ দমন করার এগুলোর পরেও কয়েকটা বিদ্রোহ দমনের জন্য অভিযান প্রেরণ করেন, কিন্তু তিনি এগুলোকে দমন করতে না পেরে 772 খ্রিস্টাব্দে ইয়াজিদ বিন হাসান মুহাল্লিবের নেতৃত্বে যেই বিদ্রোহগুলো দমন করতে পারেন না, ইয়াজিদ বিন হাসান মুহাল্লিবের নেতৃত্বে অভিযান পাঠিয়ে সেই বিদ্রোহগুলোকে তিনি দমন করতে সক্ষম হন। ফলে এই বিদ্রোহগুলো দমন করার মধ্য দিয়ে খলিফা আবু জাফর আল মনসুর তার সাম্রাজ্যকে একটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন। কারণ আবু জাফর আল মনসুর এখন সাম্রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে তার বিদ্রোহ করার, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার অথবা তাকে হুমকি দেওয়ার মতন আর কোনো সাম্রাজ্যের অভ্যন্তরে আর কোনো বিদ্রোহ দেখা দিবে না, যার কারণে তিনি সাম্রাজ্যের শাসন ব্যবস্থাটাকে একটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আবু জাফর আল মনসুর সাম্রাজ্যের বিদ্রোহ দমন এবং শাসন ব্যবস্থাটাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় যে পদক্ষেপটা গ্রহণ করেন সেটা হচ্ছে রাজ্য বিস্তার। রাজ্য বিস্তারের ক্ষেত্রে 759 থেকে 60 খ্রিস্টাব্দে তার পুত্র মাহাদিকে মাধ্যমে অর্থাৎ 759 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে আবু জাফর আল মনসুর তার পুত্র মাহাদির মাধ্যমে অভিযান প্রেরণ করে
তাবারিস্তান এবং গিলান এই দুইটা প্রদেশ দখল করেন। এই দুইটা প্রদেশ হচ্ছে বর্তমান ইরানের খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রদেশ। পরবর্তীতে তিনি এই অঞ্চলগুলোকে তাবারিস্তান এবং গিলান জয় করার পরে কাস্পিয়ান সাগরের পশ্চিম এবং উত্তর তীরে অবস্থিত ডায়লাম যে অঞ্চলটা আছে সে অঞ্চলটাকে আব্বাসীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। খালিদ বিন বার্মাকিকে সেই ডায়লাম অঞ্চলটার শাসনভার খালিদ বিন বার্মাকির হাতে অর্পণ করলে সমগ্র এশিয়ার মাইনর অঞ্চলটা আব্বাসীয় খিলাফতের অধীনে চলে আসে। আবু জাফর আল মনসুর যখন মুসলিম জাহানের আব্বাসীয় খিলাফতের খলিফা, ঠিক সেই সময়ে স্পেনে উমাইয়া শাসন বলবৎ ছিল। আব্বাসীয়দের হত্যাযজ্ঞ থেকে পলায়ন করে খলিফা হিশামের পুত্র আব্দুর রহমান টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী পার হয়ে স্পেনে গিয়ে একটা উমাইয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আব্দুর রহমান, যাকে প্রথম আব্দুর রহমান হিসেবে ইতিহাসে সমধিক পরিচিত, এই প্রথম আব্দুর রহমান আব্বাসীয়দের হাত থেকে পলায়ন করে স্পেনে গিয়ে একটা উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি 765 খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন, অর্থাৎ স্বাধীন সার্বভৌম একটা আমিরাত প্রতিষ্ঠা করেন। আবু জাফর আল মনসুর অনেক চেষ্টা করেও স্পেনকে উমাইয়াদের হাত থেকে, উমাইয়া শাসন থেকে মুক্ত করে আব্বাসীয় শাসনের অন্তর্ভুক্ত করার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি এই চেষ্টায় ব্যর্থ হন। এই জন্য আবু জাফর আল মনসুর প্রথম আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি হিসেবে উপাধি দিয়েছিলেন। আবু জাফর আল মনসুর স্পেন আব্বাসীয়দের অধীনে আনতে না পারলেও তিনি সমগ্র উত্তর আফ্রিকায় আব্বাসীয় শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আবু জাফর আল মনসুর তার শাসনামলে সবচেয়ে কৃতিত্বের কাজ হচ্ছে বাগদাদ নগরী প্রতিষ্ঠা। আমরা বর্তমান যে বাগদাদ নগরী চিনি, ইরাকের বাগদাদ, রাজধানী বাগদাদ, সেই বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা হচ্ছেন আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর। তিনি এই বাগদাদকে একটা সুরম্য নগরীতে প্রতিষ্ঠা করার জন্য, সুসজ্জিত সুরম্য নগরীতে প্রতিষ্ঠা করার জন্য 762 খ্রিস্টাব্দে দামেস্ক থেকে রাজধানী বাগদাদে স্থানান্তর করেন। এই বাগদাদটা হচ্ছে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত। এই নগরীটা প্রতিষ্ঠা করতে তিনি 48,83,000 দিরহাম ব্যয় করেন। ব্যাপক একটা অর্থ সেই সময়ের জন্য। 48,83,000 দিরহাম ব্যয় করে তিনি এই নগরীটাকে প্রতিষ্ঠা করেন। নতুন এই নগরীর নামকরণ করা হয় দারুস সালাম বা শান্তির নিবাস। কেউ বা কোনো ঐতিহাসিক এই নগরীর নাম দেন মানসুরিয়া, অর্থাৎ খলিফা আবু জাফর আল মনসুরের নাম অনুসারে মানসুরিয়া এই নগরীর নাম দেন। আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে একটা বিষয় তার কাছে স্পষ্ট, একটা সাম্রাজ্যকে
শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য, সাম্রাজ্যের স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক বিদ্রোহের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজন। সেই উপলব্ধি থেকে আবু জাফর আল মনসুর একটা শক্তিশালী সেনাবাহিনী প্রতিষ্ঠা করেন। তিনি সাম্রাজ্যের সকল কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা এই বিষয়টা সম্পাদন করার জন্য তিনি একটা গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা করেন। এই গুপ্তচর বিভাগ কয়েকটা কাজ করত। একটা হচ্ছে সাম্রাজ্যের সকল বিষয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা এই বিষয়গুলো সম্রাটকে জানানো। 2 নম্বর কাজ হচ্ছে সাম্রাজ্যে কোনো বিদ্রোহ গোষ্ঠী বিদ্রোহ করার চেষ্টা করছে কিনা এই বিষয়টা সম্রাটকে জানানো। 3 নম্বর বহির্বিশ্ব থেকে আব্বাসীয় খিলাফতের সীমানার ভিতরে অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে যে সীমান্তবর্তী রাজ্যগুলি ছিল তারা খলিফার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করছে কিনা, কোনো ষড়যন্ত্র করছে কিনা এই বিষয়গুলো খলিফাকে অবগত করা। খলিফা আবু জাফর আল মনসুর সেনাবাহিনী এবং এই গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি তার সাম্রাজ্যের প্রত্যেকটা বিষয় তার নখদর্পণে আনতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খলিফা আবু জাফর আল মনসুরের প্রকৃত প্রতিষ্ঠার বলার ক্ষেত্রে অর্থাৎ তাকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, সেক্ষেত্রে তিনি শিক্ষা সংস্কৃতিতেও কিছু অবদান রেখেছিলেন। আমরা শিক্ষা সংস্কৃতির বিষয়টা গত সপ্তাহে শেষ করেছিলাম। এই সপ্তাহে আর এই ক্লাস থেকে আর আমরা এক্সটেন্ড করছি না। সেজন্য তোমরা গত ক্লাসটা এবং এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।